সাচি ভাই, আমি কি শুরু করব আমার যেটা জি অসমাপ্ত জি যেটা? জি জি জি, মোহাম্মদ আনোয়ার হোসেন পিএইচডি। আচ্ছা আপনি আচ্ছা যে পর্যায়ে ছিলেন, আপনি ওখান থেকে আমরা আচ্ছা আসি জি, আচ্ছা। একটা সাচি ভাই, জিজ্ঞাসা। আপনি দুটো দুটো ব্যাপারে প্রশ্ন করেছেন। একটা হলো তিস্তা মহাপরিকল্পনা নিয়ে, আর একটা তিস্তা আহ, পদ্মা ব্যারেজ নিয়ে। দুটোই জি বর্তমান সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হ্যাঁ গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট। জি আমাকে হয়তো একটু সময় হয়তো একটু বেশি লাগতে পারে, কারণ দুটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমি আশা করছি সেভাবে একটু দিবেন। আপনি আমরা জি তিস্তা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ তিস্তা পরিকল্পনায় চাইনিজদের যে পরিকল্পনাটা সেটা ছিল, আমি যদি রাউন্ড ফিগার হিসেবে বলি, 100 কিলোমিটার বাই 1 কিলোমিটার বাই 5 মিটার, টোটাল হ্যাঁ 500 মিলিয়ন মিটার কিউ পানি এক্সকাভেশন করবে, যা বলা যাবে মাটি এক্সকাভেশন করবে, যা 750 মিলিয়ন টন মাটি হবে। জি এবং এইটা একটা বড় 100 কিলোমিটার বাই 1 কিলোমিটার বাই 5 মিটার একটা বড় পুকুর হবে। হুম অন্যদিকে তিস্তা একটি অত্যন্ত খরস্রোতা নদী। বর্ষার অতিরিক্ত পানি এই সীমাবদ্ধ কাঠামোর মধ্যে ধারণ করা খুবই কঠিন হবে। একটি মুক্ত নদীকে পূর্ণ দৈর্ঘ্যে, মানে দুপাশ মিলে 204 কিলোমিটার বাঁধ ও বেষ্টনীর মাধ্যমে আবদ্ধ করে ফেলা বিপজ্জনক হতে পারে। এই প্রথম বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী এবং দ্বিতীয় খরস্রোতা নদী পুরোপুরি বেষ্টনীতে আবদ্ধ হয়ে যাবে। জি খরস্রোতা নদী পুরোপুরি নিয়ন্ত্রিত হয়ে গেলে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এই বিষয়ে আমাদের একজন বিশারদ আছেন, ডক্টর নজরুল, তার লেখা এটা অনেক বেশি তিনি বিস্তারিত আলোচনা করেছেন। পক্ষান্তরে বাংলাদেশের উপর দিয়ে প্রতি বছর 1.6 বিলিয়ন টন থেকে শুরু করে 2.4 বিলিয়ন টন সেডিমেন্ট প্রবাহিত হয়। অতএব এক জি দুই বছরে পুকুরটা ভরে যেতে পারে, আবার এক্সকেভেশন করে। সেইখানেই হলো আমাদের সবচেয়ে বড় বিপর্যয়। হ্যাঁ বরং এই অবস্থা থেকে সবচেয়ে সহজভাবে উতরানোর অবস্থান আছে, এবং আমরা সবচেয়ে বেশি সহজ এবং খুব ফলপ্রসূ একটা রিমেডি আছে। হুম, আমরা উপযুক্ত স্থানে যদি ড্যাম বা ব্যারেজ নির্মাণ করি, খুব সহজেই পানির নাব্যতা আমরা ফিরিয়ে আনতে পারবো। জি আমরা পানির উচ্চতা বাড়াবো, আশেপাশের খাল, জলাশয়, নদী, বিল, বানার যা কিছু আছে সকল কিছু পানিতে ভরে যাবে, স্বাভাবিক বাড়ে, এবং জীববৈচিত্র্যের বড় অনেক উন্নত হবে। দীর্ঘমেয়াদী পানি সংরক্ষণের স্থায়ী সমাধান হয়ে যাবে। জি যোগাযোগের রাস্তা তৈরি হবে। নদীর হ্যাঁ স্বাভাবিক নাব্যতা ফিরে পাবে, প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হবে। খাল খননের অর্থবহ প্রকল্প হিসাবে এটার মূল্যায়ন হবে। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা হুম কি পানিকে সমুদ্রে ছেড়ে দিব, না হুম পানিকে ধরে রেখে আমাদের এই মাতৃভূমিকে বাঁচিয়ে রাখবো। এই হুম ফিলোসফি, পুরনো ফিলোসফি থেকে সরে গিয়ে আমাদের পানি সংরক্ষণের ফিলোসফিতে আমাদের টিকতে হবে। এবং আমার সেই হিসাবে একটা প্রস্তাবনা আছে, যেটা আমি অনেক জায়গায় বলেছি, ইনফিনিটি লিকুইড কানেক্টিভিটি নেটওয়ার্ক। হুম যেটা আমি বলতে পারি, একটা স্টেডিয়ামের একটা 400 মিটার ট্রাকে আপনি 400 কিলোমিটার দৌড়তে পারবেন, এন্ডলেস দৌড়। ঠিক সেই রকম ভাবে আমরা যদি খাল খননের মাধ্যমে প্রত্যেক নদী, নালা, জলাশয় এগুলোকে যদি আমরা সমন্বিত ভাবে কানেক্ট করতে পারি, তাহলে এই 400 মিটার ট্রাকের মতো ইনফিনিটি দূরত্বে পানি প্রবাহিত করবে। যেমন কুমিল্লার বন্যা, এটা অটোমেটিক্যালি ওইখানে থেকে এটা ট্রান্সফার হয়ে পানি ডিস্ট্রিবিউট হয়ে যশোরে চলে যেতে পারবে। এরকম একটা কানেক্টিভিটি তৈরি করলে আমাদের দেশে খুব সহজেই আমাদের পানির এই যে শুষ্কতা, এটা আমরা মানে ওভারকাম করতে পারবে। সেই ক্ষেত্রে আমি এটা বলবো, সরকার, আমি দেখেছি কালকে বা পরশুদিন পেপারে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা স্থানে তিস্তা ব্যারেজের কথা উল্লেখ করেছেন। এটা অত্যধিক একটা বুদ্ধিদীপ্ত প্রস্তাব বলে আমি মনে করি। জি আমি এইখানে হ্যাঁ, জি, বলুন, কন্টিনিউ করুন। জি হ্যাঁ। আমি বলুন, কন্টিনিউ পরবর্তী করুন। সময় এখন আমি একটু আসি যে আমাদের পদ্মা ব্যারেজের কথা। পদ্মা ব্যারেজ একটি প্রাগমেটিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আমাদের অনেক সেলিব্রিটি এবং অনেক বিশেষজ্ঞ হিসাবে পরিচিত অনেক লোক এটা নেতিবাচক মন্তব্য করেছেন।
যে এটা দিলে দুদু বালুচর ছাড়া কিছুই হবে না। একটা কথা দেখে রাখুন, পদ্মা নদী, আমাদের দেশে পদ্মা নদী, ওই পাশে হলো গ্যাঞ্জেস রিভার। এই গ্যাঞ্জেস রিভারে 300 ব্যারেজ বা ড্যাম আছে। আমাদের তো একটা প্রস্তাবিত 300 ব্যারেজ বা ড্যাম যদি তারা চালাতে পারে, তাহলে আমরা একটা ড্যাম চালাতে পারবো না, একটা ড্যাম আমাদের ক্ষতি হবে। এটা আমরা ভাবছি কোন দৃষ্টিতে, আমি এটা ভাবতে পারিনি। সেটাই। আমাদের দেশটা আল্লাহর প্রদত্ত একটা নিয়ামতের দেশ। এইখানে কোনো ড্যাম করার প্রয়োজন নেই, এইখানে ব্যারেজ করলেই হয়। ড্যাম আর মানুষের হ্যাঁ, মানুষ 1300 নদীর অস্তিত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দিয়েছিলেন, আমি তো সে আমি বলছি এইটা। আমরা আমি 200, ওই 1300 কে 200 তে নিয়ে আসছি আমরা অবিচার করি। আমি ওই কথাগুলো আমি আসছি, আমি একটা পুরো হিস্ট্রিটা দিব। দেখুন, আমাদের দেশে কেউ বলে 700 নদী, কেউ বলে 900 নদী, কিন্তু ওয়াটার বোর্ডের রিপোর্টে 1425টা নদী আছে। আর অসংখ্য খাল, 13 লক্ষ পুকুর আছে, 10,000 খাবিল জলাশয়, 25,000 কিলোমিটার উপরে হলো আমাদের ওয়াটার জলপথ, মানে যেটা ওয়াটার স্ট্রিম বলা হয়। এইগুলো আছে, এইগুলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। জালির মতো আমাদেরকে কানেক্ট করে রাখছে, কিন্তু আমরা সেটা সমন্বিত একটা প্রোগ্রামে আনতে পারিনি। তো আমি একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে ধরুন আমাদের দেশে এই যে আমরা একটা কথা বলি, ইন্ডিয়ার বাদ দেওয়ার কারণে আমাদের পানি আসে না, এই এই অবস্থাটা, এই কমপ্লেনটা কিন্তু আমরা সবাই করে থাকি। কিন্তু একটা কথা দেখেন, আমাদের দৃশ্যত পদ্মাতে ফরাক্কা, তিস্তাতে গজলডুবা, আর গুমতিতে ডুম্বুর, এবং বরাকে টিপাই মুখ, এই 4টা বাঁধ ছাড়া দৃশ্যত আর কোনো বাঁধ তো নাই। এবং এই 4টা ছাড়া আরো 50টা নদীর উপর তো কোনো বাঁধ নেই। পানি কোথায়? পানি কোথায়? তাহলে বাদ দিলে যদি পানির না থাকে, তাহলে তো এই বাকি 50টিতে পানি আসতো, একটা পানি আসে না। সবচেয়ে আশ্চর্যের ভাবে দেখবেন, সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের যারা আগে অনেক কথা বলেছেন বা যা বিশেষজ্ঞ হিসেবে সরি কথা বলেছেন, তাদের কিছু চিন্তাধারার মধ্যে আমার কাছে কেন মনে হয় একটু শুধরানো উচিত, এবং আর একটু প্রগ্রেসিভ হওয়া উচিত। ব্রহ্মপুত্রে কৈলাস পর্বত থেকে উৎপত্তি হওয়ার পর ব্রহ্মপুত্রের উপরে কোনো বাঁধ নেই। ব্রহ্মপুত্রের পানি কোথায়? অথচ আমাদের মেঘনা, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত আমরা কিন্তু পানি পাচ্ছি, এটা কিন্তু বাইরের পানি না। অতএব বাঁধ দেওয়ার কারণে পানি পাচ্ছি না, এটা কিন্তু ঠিক নয়। সবচেয়ে আপনার মাধ্যমে একটা সবচেয়ে প্রাকৃতিক একটা জিনিস আপনাকে বলি, যে এইখান থেকে নদীগুলি উৎপত্তি হয়েছে, সেটা হলো হিমালয় পর্বত শ্রেণী থেকে। আমি যদি আমি এর কথাই বলি, সিন্ধু নদী এবং আমাদের ব্রহ্মপুত্র নদী দুইটা একই জায়গা থেকে উৎপত্তি, কৈলাস পর্বতের মানুষ সরোবর থেকে। সেইটা আমাদের গ্রাউন্ড থেকে 7,200 মিটার উপরে, 22,000 ফিট উপরে। এখন বলুন যে শীতকালে ওই এরিয়াতে টেম্পারেচার কত? -30 ডিগ্রি, -40 ডিগ্রি, -20 ডিগ্রি। তাহলে -20 ডিগ্রি, 30 ডিগ্রি, ডু ইউ গেট এনি ওয়াটার দেয়ার? বরফ তো ফ্লো করে না। তা বরফ ফ্লো না করলে শীতকালে আমাদের দেশে বলেন, ইন্ডিয়াতে বলেন, কোথায় ফ্লো পাবেন? কোথাও ফ্লো না। 1 লক্ষ বছর আগেও কোনো ফ্লো ছিল না, এখনো কোনো ফ্লো নাই, ভবিষ্যতে কোনো ফ্লো শীতকালে হবে না। আর যেহেতু ভারতের ভূপ্রকৃতিটা আমাদের মতো সমতল নয়, কোথায় গজলডুবাটা 67 ফিট সি লেভেল হাইটের, ওই সিকিমটা হলো 8,000 ফিট, এই তিস্তা নদীটা উপরে হলো উৎপত্তি। এর মধ্যে যদি তারা এইরকম একটা গ্রেডিয়েন্টে যদি বাঁধ না করে, তাহলে 1 ফোঁটা পানি ইন্ডিয়াতে থাকবে না। এবং আমাদেরও তো কোনো লাভ নাই, কারণ ওই পানি ছেড়ে দিলে গড়িয়ে সমুদ্রে চলে যাবে, আমাদের এখানে পানি থাকবে না। কাজী তারা ওই শীতকালের এই শুষ্কতা মোকাবেলা করার জন্যই কিছুক্ষণ পর পর তারা বাঁধ দিছে। একটা নদীতে 300-র উপরে বাঁধ, একটা নদীতে 35-টার উপরে বাঁধ, গোদাবরীর উপরে 350-র উপরে বাঁধ। তো এই বাঁধগুলি কেন দিছে এত? তার মানে হলো তাদের যে আন্ডারলুটিং গ্রাউন্ড, হিলি রিজিয়ন, একটার পরে তাদের 10 কিলোমিটার পরে পরে বাঁধ দিতে হয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার, আমাদের দেশ যে মূলত সমতল,
আমরা যদি ভৈরবের কাছে ব্রহ্মপুত্রের একটা বাঁধ দিতে পারি, তাহলে 350 কিলোমিটার ব্রহ্মপুত্রের যে দূরত্ব, সেটা পুরোটা নদী ভরে থাকবে। আমরা তিস্তার পিছনে যদি ইতে একটা বাঁধ দেই, চিলমারিতে, তাহলে সমস্ত তিস্তা পানিতে ভরে থাকবে। পদ্মাতে এখন যেইখানে বাঁধ দিচ্ছে, সেইখান থেকে গোয়ালন্দ থেকে 45 কিলোমিটার সামনে পাংশাতে, এই পাংশাতে না দিয়ে আরো পিছনে যদি নিতে পারি, অন্যান্য জিওগ্রাফিক্যাল কোনো লোকেশনে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আমরা আরো বেশি অ্যাডভান্টেজ পাবো। তবে পেপারে এবং অন্যান্য জায়গাতে একটা দেখেছি যে আপনার পদ্মাতে, জনাব আনোয়ার হোসেন পিএইচডি, আপনার হ্যাঁ, আমাদের পারিশ্রমিক মন্ত্রণালয়ে এই ধরনের সমীক্ষা সংক্রান্ত কোনো কমিটি আছে আপনার জানা মতে? এই হ্যাঁ, সামষ্টিক ব্যবস্থা। তারা করেছেন, বাইরের তো এক্সপার্ট এনেছেন, কিন্তু আমার শুধু একটা কথা আপনার মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই, আর যারা এটার সাথে সম্পৃক্ত আছে, যারা এটার এক্সপার্ট আছে, তাদের কাছে আমি জানাতে চাই, হুম। এই তিস্তা পাংশাতে যেখানে তিস্তা মানে পদ্মা ব্যারেজটা করার কথা, সেখানে তারা ইঞ্জিনিয়ার ডাইমেনশন অনুযায়ী সেটাকে উইথ দিছে 2.1 কিলোমিটার। ব্যারেজের যে পিলার এবং অন্যান্য গেট, এটা দিয়ে আরো 15 থেকে 20% ভলিউম কমে যাবে। তার মানে 1.9 থেকে 1.8 থেকে 1.9 কিলোমিটারে পানিটা প্রবাহিত হবে। কিন্তু এইটা নির্মম সত্য যে হেভি মনসুনের সময় এই জায়গায় পদ্মার প্রশস্ততা বাড়ে 15 কিলোমিটার, প্রশস্ততা বাড়ে 15 কিলোমিটার। এবং সেই প্রশস্তের কারণে যে যখন ডিজাইন করা হয়, এক্সট্রিম কন্ডিশনকে মনে রেখে ডিজাইন করা হয়। আমি চাইবো পদ্মা ব্যারেজের সাথে যারা সংযুক্ত আছে, এই কথাটা যেন তারা উম, মানে খুব শক্তভাবে মনে রাখেন। আর যদি বলেন এবং নদী শাসন করার কথা বলেন আদর্শ হোসেন করে, তারা এটা নিয়ে আসবে। 15 কিলোমিটার প্রশস্তের একটা জিনিস যদি আপনি 1.9 কিলোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত করার চেষ্টা করেন, এ কত বড় ব্লান্ডার হবে, কত বড় ক্ষতি হবে, কত বড় রিস্ক হবে ব্যারেজের প্রতি, এটা আমার মনে হয় যে কোনো ইঞ্জিনিয়ার এটা অনুধাবন করতে পারেন। কারণ ফোর্স ইজ ইকুয়াল টু রো ভিস এ ভি স্কোয়ার, এই অঙ্কটা করলে পুরোটাই এটার পাওয়া যায়। আর ইঞ্জিনিয়ারিং তো অঙ্ক ছাড়া হয় না। আরেকটা ছোট্ট একটা জিনিস, সামনে একটা প্রশ্ন, আমরা এতগুলি নদী নষ্ট করে ফেলছি, শুকিয়ে ফেলছি। 1963 সাল থেকে এ পর্যন্ত 158টা নদী শুকিয়েছে। গত 20 বছরে 16টা নদী শুকিয়েছে। গত 2 বছরে আমরা পদ্মাটাকে শুকিয়ে দিছি, যেটা পদ্মা ব্রিজ, ব্যারেজ, ব্রিজ যেখানে করেছি। যেখানে লক্ষ্য করেন, পদ্মা ব্রিজ, মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ, তারপরে হলো যমুনা ব্রিজ, এই ব্রিজগুলি যেখানে করা হয়েছে সেখানেই চর পড়ে সেখানে নদীটা শুকিয়ে গেছে। অথচ সরি, পদ্মা ব্রিজের সামনে আরিচা কিন্তু ফেরি চলাচল করে। যমুনা ব্রিজের সামনে আপস্ট্রিমে সিরাজগঞ্জ, জগন্নাথগঞ্জ, বাহাদুরাবাদ এবং ফুলছড়িঘাট ফেরি চলাচল করে। মেঘনা, গোমতীর উল্টো দিকে বানসারপে ফেরি চলাচল করে। যেখানেই আমরা নদী শাসন করে ব্রিজগুলি করেছি, সেইখানেই আমরা নদীকে মেরে ফেলেছি। এই কথাটা আমার আমার যারা এইটার সাথে সম্পৃক্ত তারা যেন মনে রাখেন। আমরা ব্রিজ করলেই নদী মরে যায়। আর আমার ভাষায় আমার কাছে মনে হয়, নদী শাসন করে যদি এইটা খুব প্রয়োজন না হয় নদী শাসন করা, আমার কাছে মনে হয় এটা গুনাহের কাজ। নদী শাসন আমি কেন করব? আমি এই নদী শাসন, পদ্মা নদী ব্রিজ করার ক্ষেত্রে আমাদের এক্সপার্টের একজনকে আমি প্রশ্ন করেছিলাম, আমরা কেন পুরোটা 13 কিলোমিটার ব্রিজটা কেন করলাম না। ইনি আমাকে উত্তর দিয়েছিলেন যে কস্ট বেড়ে যাবে। আমি বললাম যে কস্টের কারণটা তো আপনার বলার কথা না, আপনি ইঞ্জিনিয়ারিং উত্তর দেন, আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং এ এটা করে কিনা। কয়েক কস্ট বেড়ে যাবে। আমি তখন বলেছিলাম যে স্যার, আপনি আবার বলুন, নদী শাসন করার ফলে যে খরচ হয়েছে এবং তার সাথে যে রিস্ক ইনভলভ করেছে, তারপরে যে তার মেনটেনেন্স এবং ভবিষ্যৎ নিয়ে এবং ব্রিজের স্থায়িত্ব কাল নিয়ে যে কষ্টটা হবে, সেই কষ্টটা আমি যদি 13 কিলোমিটার করতাম, তাইলে কি সেটার সাথে কোনো কম্পেটেবল বা কম্পারিজন আছে কিনা? ব্ল্যাঙ্ক লুক দিয়েছেন, আমার কাছে মনে হয় না কোথাও
এটার কোনো কম্পারিজন আছে? আমি চাইবো বর্তমান যে পদ্মা ব্যারেজ করার জন্য চিন্তা করতেছেন, এই কথাগুলো যেন বর্তমান এক্সপার্ট প্যানেল এটা মনে রাখেন, এইটা অবশ্যই যেন মনে রাখেন। আর আরেকটা কথা আমার কাছে মনে হলো, যদি পদ্মা ব্রিজটা সম্পূর্ণটা করা হতো তাহলে কষ্ট আরো কম হতো। এবং পদ্মা ব্রিজের ক্ষেত্রে তার লাইফ 100 বছরের এস্টিমেটেড লাইফ দেওয়া, সেটা 500 বছর বেড়ে যেত। কারণ এটার উপর কোনো প্রেশার পড়তো না, ফুল উইথে পানি প্রবাহ করতো, এখানে কোনো নদীটা শুকাতো না, নাব্যতা থেকে যাইতো। আরেকটা কথা আমার কাছে মনে হলো, আমাদের যতগুলি ব্রিজ করা হয়েছে আপনি যদি লক্ষ্য করে থাকেন, একটা ব্রিজের সাথে আরেকটা ব্রিজের স্ট্যান্ডার্ডের কোনো মিল নেই। আমরা এখনো একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করতে পারিনি, কোনো মিল নেই। না না। আপনি লক্ষ্য জি করে দেন পদ্মা ব্রিজের পাইল ক্যাপ গুলো অক্টাগোনাল বা হেক্সাগোনাল, হোয়ারেজ আপনি পরশু নদীতে খুলনাতে যান, গিয়ে দেখেন ওইটা হলো স্ট্রিম লাইন করা এবং এটা আইসি, মানে ইলোয়ার্স ইকুয়েশন পুরোটা ফলো করেছে। জি আনফরচুনেটলি যেইখানে দেখবেন রোড ব্রিজ, রেলওয়ে ব্রিজ দুইটা করে করা হয়েছে, যেটা চিটাগাং ঢাকায়, ওইখানে গিয়ে দেখেন একই সামনে রেলওয়ে ব্রিজেরই একটা হলো ওভাল, আরেকটা হলো রেক্টাঙ্গুলার, একটা হলো আরেকটা হলো অক্টাগোনাল। আমি আশা করব যারা এটার সাথে সম্পর্কযুক্ত তারা যেন একটা স্ট্যান্ডার্ড ডিজাইন মেনটেন করেন এবং ডিজাইন মেনটেন করে বাংলাদেশকে বাজান। আর আমি সরকারের প্রতি আমার একটা আকুল আবেদন এইটুকু, যে একটা ব্যারেজ নয়, যতগুলি ব্যারেজ, আমার কাছে 10 থেকে 15টা ব্যারেজ করলে আমাদের পানির সমস্যা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে। কেউ কেউ বলে থাকেন যে আমাদের এখানে এত বেশি সেডিমেন্ট আসে, এই সেডিমেন্টের কারণে ভরে যাবে। একটা কথা কেন ভাবেন না, আমাদের আগে গঙ্গাতে 300 ব্যারেজ আছে, ড্যাম আছে, তাদের এখানে কি কোনো সেডিমেন্টেশন আটকেনি? আমাদের এখানে আমাদের লাস্ট ব্যারেজ যেটা আমাদের এখানে খুব আসবে, খুব থিন এবং খুব পাতলা, যে সাসপেন্ডেড আসবে বালির মতো, অন্য কিছু আসবে না। আমি এটা চাইবো যেন পদ্মা ব্যারেজটা করা হয় এবং খুব শক্তভাবে করা হয়। এখন এটা যেন ফুল উইথ থেকে 15 কিলোমিটার উইথ নেওয়া হয়, এটা যেন কখনো 2.15 1 কিলোমিটারে এটা যেন কখনো না হয়। ইট ইজ হাইলি অ্যান্ড সেভিয়ারলি ডিসকারেজ। জি। যে সাচিব আর কিছু হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আরেকটা আপনি প্রশ্ন করেন। বলছি বলছিলেন যে যে ক বছরে কতটা নদী আমরা শুকায় ফেলেছি। সেক্ষেত্রে নদী শাসন অথরিটি আছে, এই যে আপনার নদী দখল করা, খাল দখল করা, হ্যাঁ, হ্যাঁ, সব বেশি রাইট রাইট, আই গট ইউর আনসার কোশ্চেন, এবং আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। আমি একটু উত্তর দেই, রাজনীতি। যে নদী শাসন করা আমি কাছে বলছি গুনাহের কাজ, আমি বলতে চাচ্ছিলাম কবিরা গুনাহ। ইট ইজ গুনাহের কাজ নদী শাসন। নদীর প্রথম কথা হলো তার ন্যাচারাল ফ্লোটাকে ডিস্টার্ব করা যাবে না, এটা হলো প্রথম কথা। আমরা যে জায়গায় আমরা নদীটা ব্রিজটা করি, সেই জায়গা থেকে আমরা প্রথম সাইট সিলেকশন করতে গিয়ে গত 200 বছরের ইতিহাস দেখে দেখে ওইখানে কোনো ভাঙ্গনের ইতিহাস আছে, যখন ভাঙ্গন না থাকে আমরা ওইখানে করি। একটা কথা লক্ষ্য, যখনই নদী শাসন করে 15 কিলোমিটার থেকে 5 কিলোমিটারে নিয়ে আসি, ক্যান ইউ বিলিভ তখন আর আগের ক্যারেক্টারিস্টিক থেকে থাকে? এই তো কিছু নাই, নাথিং ইজ দেয়ার। তাহলে আমি এত 200 কোটি টাকা কেন খরচ করলাম এই ফিজিবিলিটি স্টাডি করতে? আমি যেখানে ভাঙ্গে আমার জন্য শাসনই করতে ওইখানে করি। আমি শাসন কেন করব? শাসন করা হয়, দেখায় যে এই শাসন কর, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে গাইড বাদ দিতে পারে, যে গাইড করার জন্য। লক্ষ্য করে দেন পাকশি ব্রিজ 150 বছর আগে করেছে, সেখানে কিন্তু নদী শাসন করে নাই। গুড়াশালের ব্রিজ, রেলওয়ে ব্রিজগুলো, ভৈরবের ব্রিজগুলো, এগুলি কিন্তু কোনো নদী শাসন করে নাই, এগুলি কিন্তু আজ থেকে 150 বছর, তাদের লাইফ কিন্তু কোনো অসুবিধা নেই। এবং সেই ব্রিজ থাকার পরেও কিন্তু আমাদের কোনো নদীর নাব্যতা নষ্ট হয় নাই। যেখানে লালন শাহ ব্রিজ করেছে তখনই সেই শুরু হয়ে গেছে। অতীতে বলছি, অতীতে এত দখলদারিত্ব ছিল না, এই যে রাজনৈতিক পেশি শক্তি, সামাজিক পেশি আচ্ছা, শক্তি, তাদের হ্যাঁ, দখলদারিত্বের অতীতের ইতিহাস রেকর্ডে এত ব্যাপকভাবে ব্যাপকতর ছিল না। এখন তো এই নানান ধরনের হ্যাঁ, অপশক্তিগুলো এইটার একটা সুন্দর উত্তর আপনি দেখেন। আমি যখন বলছি নদীর মধ্যে, হ্যাঁ সাচি ভাই, এটা সুন্দর নদী। একটা উত্তর দেখেন, শুনেন, জি আমি একটা সুন্দর উত্তর দেখেন। ভরা নদী ভাঙ্গে,
না। ভরা নদী ভাঙে না। না। ভরা নদী দখল হয়? হ্যাঁ। ভরা নদী দখল হয়? ভরা না। নদী দখল হয় না। তাইলে না। আমি যদি ব্যারেজের মাধ্যমে সারা হুম। বৎসর 10 থেকে 15 ফিট পানি নদীতে রাখতে পারি, আমার দখলমুক্ত হুম। হয়ে যাবে। এবং বলা হয়ে থাকে পানি দখলমুক্ত রাখা, দখলদারের হাত থেকে রক্ষা করা, নদীকে রক্ষা করা সবচেয়ে উপযুক্ত এবং বুদ্ধিদীপ্ত বেরিয়ার। জি। আমি ড্যাম করার পরে, ড্যাম বা ব্যারেজ করার পরে পানির লেভেল উপরে হয়ে যাবে। যখন পানির লেভেল উপরে হয়ে যাবে, সমস্ত নদীটা পানিতে ডুবে থাকবে। এই ডুবা নদী বা ভরা নদী কেউ কখনো দখল করে না। অতএব দখল ওইখানে, আমি যদি ড্যাম বা ব্যারেজ করি, নদীর দখলমুক্ত হবে, নদীর পানির যত সমস্যা সমস্ত শেষ হয়ে যাবে, অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, জীববৈচিত্র্য ফিরে পাবে, ফিশারিজ সব ঠিক থাকবে, আমাদের অন্য যত সমস্যা সব ইয়ে হয়ে জাতীয় হেলথ যে ইস্যুটা আছে সেটা আপনার ঠিক হয়ে যাবে। কেননা অক্সিজেনের ঘাটতি পূরণ হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের ইয়ে শেষ হয়ে যাবে, আমাদের স্বাস্থ্য আমাদের ভালো হয়ে যাবে, স্বাস্থ্যের কন্ডিশন ভালো হয়ে যাবে। আরেকটা সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে মারাত্মক একটা চিন্তায় আছে এবং এটি অ্যালার্মিং। প্রত্যেক বছর নিচে পানি চলে যাচ্ছে, পানি চলে যাচ্ছে। কিন্তু পানি চলে যাচ্ছার কারণ হলো পানি তো প্রিসিপিটেশন হইয়া বা পার্কোলেশন হয়ে নিচে যাবে। নদীতে পানি নাই, তাহলে ইতে পানি যাবে কোথায়? আন্ডারগ্রাউন্ডে পানি যাবে কিন্তু আমি যদি ব্যারেজের মাধ্যমে পানির স্তরটাকে উপরে তুলে নিতে পারি, হাওর পাওয়ার যত কিছু আছে, সবগুলোকে যদি আমি পানি রাখতে পারি, তাহলে পানির সারফেস এরিয়া বেড়ে যাবে। পানির সারফেস এরিয়া বেড়ে গেলে ম্যাক্সিমাম 1000 গুণ বেশি পানি পার্কুলেশন হয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটারে, যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল উপরে উঠে যাবে। এবং সেচ কাজের জন্য উপরের পানি ব্যবহার করবে, কিন্তু নিচের পানি ব্যবহার করা যাবে না। আমাদের সবচেয়ে যে মারাত্মক পানি ডিপ্লেশন, এটা থেকে আমরা রক্ষা পাবো। শুধু তাই নয়, কিন্তু আমাদের কিন্তু আমাদের সেক্ষেত্রে যে যে বলছি শত শত নদী শুকিয়ে গেছে বা দখলদারিত্ব হয়েছে, এইগুলি সেক্ষেত্রে সব ভরে যাবে যদি ব্যারেজ করেন, ওইগুলি সব এই যে ভরে যাবে যদি ব্যারেজ করেন। বিপুল সংখ্যক বা অগণিত নদীকে আপনার এই যে আপনার ব্যারেজ বা খননের প্রক্রিয়া নেওয়া, এটা বড় ধরনের একটা অর্থনৈতিক ব্যাপার না? সে অর্থনৈতিক সক্ষমতা জায়গায় না, বাংলাদেশে এটা আছে? আমি ওই অর্থনীতির কথাটা একটু বলছি, অর্থনীতি নেই। আমি যদি নদীর লেভেলের, মানে বর্ষাকালে কি অর্থনীতির প্রয়োজন হয় এই খালে বিলে পানি যাইতে? বলেন। না। না, না, কিন্তু আপনি কি তারপরে বলেন? 54টা অর্থনীতি কোনো প্রয়োজন হয়? 54 ছোট বড় বিভিন্ন জেলায় 54টা কোনো, খননের বন্ধ করো, কর্মসূচি কেটে দাও। সমান সে সরকার, হ্যাঁ, বর্তমান সরকার হাতে নিয়ে চালিয়ে যাচ্ছেন। জি, বলেন। হ্যাঁ। আচ্ছা, আমি বলছি যে আমি আমি হয়ে যায়, তখন নদী নালাগুলোতে কি পানি যাইতে বেশি আমাদের কোনো হ্যাঁ। পয়সা খরচ হয়? পয়সা তো খরচ হয় না। জি। তাহলে আমি সেই বন্যার সময় যে অবস্থানটা তৈরি হয়, সেই অবস্থায় নদী থেকে পানি রেখে আমি ব্যারেজ করে ওই হাইটে আমি পানিটা তুলবো, অটোমেটিক্যালি চলে যাবে। শুধু খালগুলোকে আমরা যদি কানেক্টিভিটিতে রাখতে পারি, আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না, এটা আমরা ওই অত পয়সা খরচ হবে না। খালগুলো যেগুলি মাঝে বাঁধ দিয়ে বন্ধ করে রাখছে, ওই খালগুলোর কানেক্টিভিটিটা বাড়াতে হবে, আর কিছুই লাগবে না। আরেকটার সাথে আরেকটা কথা বলি, আমাদের ঢাকার চতুর্দিকের নদীগুলি বা অন্যান্য দেশেও সবগুলি নদী কিন্তু পলিউটেড হয়ে গেছে। হুম। এই হয়ে গেছে। নদীগুলো পলিউশন, যদি ওই সবগুলিতে সমস্ত নদী নালাতে যদি পানি থাকে, তাহলে পলিউশনের কনসেন্ট্রেশন একেবারে কমে যাবে, পলিউশন নাই জি। বললেই চলা যাবে। অতএব হুম। বাঁধ দেওয়া বা ড্যাম দিয়ে আমাদের পানির সমস্যা দূরীকরণ করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে কনফার্ম করা, ভবিষ্যৎ ঠিক হয়, আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করা, বাংলাদেশকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড়, পানিকে যেরকম জীবন বলি, আমাদের ড্যাম বা ব্যারেজ করে এই পানিকে উপরে তুলে করা আমাদের বাংলাদেশের জীবনকে ফিরিয়ে দেওয়া, মৃতপ্রায় দেশকে উঠিয়ে তোলা, আমাদের অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হয়ে যাবে। জি। আমাদের আমাদের কোনো বিকল্প নেই আমাদের এই ড্যাম বা ব্যারেজ করার। আমার অনেক সেলিব্রিটি বা বিশারদ হিসেবে পরিচিত, তারা এটা নিয়ে অনেক নেগেটিভ কথা বলেন। কোনো জন পদ্মা ব্যারেজ কেন নাম দিয়েছে, এটাকে গঙ্গা ব্যারেজ কেন নাম দেয় নাই, সেই ব্যাপারে ওনার আপত্তি রয়েছে। আপনি হুম। আমাকে বলেন, আমার দেশের নদীর নাম হলো পদ্মা, আমি গঙ্গা, ওই দিকে গ্যাঞ্জেস ব্যারেজ বলবো? আমরা কি ইন্ডিয়ান লোক নাকি?
এখানে ওনাদের মানসিকতার সমস্যা, মানসিকতা প্রবলেম রয়েছে, স্বদেশ প্রেম এবং আচ্ছা, আরেকটা মানসিকতা। কথা বলি, আমরা যে কথাগুলো বলি যে ইন্ডিয়া বাদ দেওয়ার কারণে আমাদের কাছে পানি আসছে না, এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু পানি পাচ্ছি, পানি পাওয়াটা আমাদের সমস্যা না। সমস্যা হলে আমাদের পরিকল্পনা, সমস্যা আমাদের ব্যবস্থাপনা, সমস্যা আমাদের ডিস্ট্রিবিউশনের, নাথিং এর। কারণ আমি বন্যায় ডুবি না। জি যে দেশটা বন্যায় ডুবে থাকে সে দেশটা যদি বলে আমি পানির অভাবে থাকি, তাহলে তো এটা আমাদের একটা মহা অন্যায়। এই অন্যায়ের জন্য আমাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। জি মহা অন্যায়। যে নদী, যে দেশটা প্রত্যেক বছর বন্যায় ডুবে, সেই দেশটা বলে আমি পানির অভাবে আছি, এইটা খুবই অন্যায়। আমি জানি না, আমরা কিন্তু একটা দুটো পুরনো কিছু বা আমাদের আইডিয়া নিয়ে বসে আছি। যেমন ধরুন, এক সময় আইডিয়া ছিল যে যত তাড়াতাড়ি বন্যার পানি সমুদ্রে ছেড়ে দাও, বন্যা কমে যাবে। জি এটা কিন্তু পরবর্তী সময়ে ভাবি নাই যে এটার দ্বারা কি হতে পারে। আরেকটা সবচেয়ে মারাত্মক আরেকটা, এই নদী শাসন করার ক্ষেত্রে একটা পুরনো আইডিয়া আমাদের মধ্যে আছে, আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার যারা এক্সপার্ট আছে তাদের মধ্যে আছে। সেই আইডিয়াটা হলো, আমরা খুব শক্ত, শক্ত সামর্থ্য, খুব শক্ত শক্তিশালী একটা ব্রিজ করো, তারপরে জি নদী শাসন করা হবে হাজার হাজার টাকা খরচ করে। এই আইডিয়ার মধ্যে থেকে আমাদের করছে। আপনি বলেন, যেখানে যে পদ্মা নদীতে মাওয়া জাজিরা ফেরি চলতো, 2 বছরে পদ্মাটা ব্রিজটা হওয়ার পরে এইটা কেন শুকিয়ে গেল? অতএব আমি সরকার মহোদয়কে আমি এটা বলবো যে আপনারা যেন অন্ততপক্ষে নদী শাসন জি করে ব্রিজ করার ক্ষেত্রে বা ব্যারেজ করার ক্ষেত্রে আপনারা 10 বার চিন্তা করেন। প্রয়োজন যদি মনে করেন যে আমি যেভাবে কথা বলছি আমাকে সামনে নেন, আমি এটার জবাব দিব। হ্যাঁ, জি সাচি ভাই। আপনি আনোয়ার হোসেন, হ্যাঁ। জি ইঞ্জিনিয়ার, আমি এ পর্যায়ে সাবিনা মমতাজ, কি আপনি আমাদের সাথে আছেন? আহ, আমি সাচি ভাই, ওই হ্যাঁ নাফিসা নিয়ে আমি একটু একটু একটা সেন্টেন্স বলতে চাচ্ছিলাম। বলেন, 2 মিনিট বলেন, জি দেখেন, আপনার বিপ্লব। হ্যাঁ, এই জি সেন্টেন্সটা বলি। দেখুন, আমাদের যে আপনি একটু আগে বলছেন, বদরুদ্দোজা আমাদের ভাই যে একটু আগে বলছেন, হ্যাঁ, জি জি। আমাদের যে এক প্রচলিত এক আইন। মিনিটও না, 1 মিনিটও লাগবে না। জি এক বলেন মিনিটও বলেন। লাগবে না। বদরুদ্দোজা ভাই একবার বলছিলেন যে আমাদের হ্যাঁ মানসিকতা বা আমার আইন পরিবর্তন করতে হবে। সবচেয়ে হ্যাঁ আশ্চর্যের ব্যাপার হলো, উই আর কনফ্রন্টিং হ্যাঁ problems of problems of today, but we are হ্যাঁ dealing it with the laws of yesterday. That is the problem. আর সেকেন্ড, মাদক দ্রব্যের একটা ঘটনা এখানে আছে, যে মাদক সেবন, মাদক দ্রব্য আমদানি ইত্যাদি সবকিছুই এটার মূল কারণ হিসেবে অনেকটাই দেখা গেছে। আপনি আমাকে বলুন, মাদক মাদক কি আমরা আমদানি করি? মাদক আমদানি কে করে? মাদক রোধ করার বা আমদানি রোধ করা বা পাইরেসি রোধ করার দায়িত্ব কার? সরকারের। আমি সরকারকে বলবো যে আপনি মাদক আমদানি বন্ধ করুন, দেশ হ্যাঁ। অটোমেটিক্যালি এই অপরাধ থেকে শেষ হয়ে যাবে। আমি আচ্ছা, আপনার এখনো বলছি। যে জনাব আনোয়ার হোসেন পিএইচডি, শস্যের জি, ভেতরে যদি ভূত থাকে, সে ভূত তাড়াবেন কিভাবে? আপনার এক্স্যাক্টলি। এখানে বর্ডারে স্ট্রং সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, মাদক দ্রব্য অধিদপ্তর আছে, অধিদপ্তর করেছেন, শত শত কোটি টাকা তাদেরকে বেতন দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, পাল্টেছেন, ম্যাজিস্ট্রেসি করছেন। এরপরে আপনার প্রকাশ্যে ঢাকাতে বলুন, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মাদক আমদানি, প্রকাশ্যে ব্যবসা, প্রকাশ্যে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে, এবং সমাজে ওপেন হয়ে গেছে মাদক ব্যবসা এখন। জি বলুন। আমাদের যে এলিট যে এরিয়াগুলো আছে, প্রত্যেকটা হ্যাঁ এরিয়াতে বারের নামে আছে এই মদগুলি বা এই মাদক দ্রব্যগুলি আমদানি কে করে, হ্যাঁ কিভাবে আসে? তাইলে আমার এখন একটা কথা বলছিল, এই দেশের মানে গভর্নর ছিল আজগর আলী, এয়ার মার্শাল আজগর সাহেব ছিলেন এই দেশের গভর্নর। মানে দ্বৈত নীতি অনুসরণ করা। একদিকে আপনার একদিকে লাইসেন্স দেওয়া, ভিতরে ভিতরে কারেক্ট মানে ইম্পোর্ট করা, মার্কেটিং করার ব্যবস্থা করে দেওয়া, আর উপরে দিয়ে অপারেশন করা। এটা দ্বৈত একটা নীতি না? এই দ্বৈত নীতির মধ্য দিয়ে দ্বৈত নীতি তো একটা এখানে হ্যাঁ, প্রতিবন্ধকতা। জি বলেন। নিশ্চয়ই আমার এই কথাগুলি সরকার সরকার শুনবেন। মাদক আমদানি বন্ধ করুন, যেটা আপনাদের হাতে, হ্যাঁ এবং এটা খুব সহজে পারেন। হ্যাঁ দেখুন কোনো অপরাধ থাকে কিনা, সেটাই। বিচারটা করেন। এখনো প্রদীপের বিচার হয়নি, কার্যকরী হয়নি। বিচারটা করুন,
সবগুলো বিচার হোক, বিশ্বজিতের বিচারটা হয়নি এখনো সবকিছু নিলে। এই যে একটু আগে হলে বিচারের ধীরগতি আমাদের অপরাধ প্রবণতা বাড়ায়। আর তারপরেও বিভিন্ন হস্তক্ষেপে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আপনারা দেখেন, আপনি ওসি প্রদীপ যে মেজর সিনহাকে মার্ডার করলো, সে সিনহার মার্ডারের বিচারও আজকে আলোর মুখ দেখে নাই। এই যদি হয় আমাদের এই বিচার ব্যবস্থাপনা, আমাদের বাস্তবতা, সমাজ বিচার ব্যবস্থাপনা, তাহলে তো আমরা মানে রাষ্ট্রের কাছে অনেক প্রশ্ন চলে আসে এসব বিষয় নিয়ে, অনেক প্রশ্ন রাষ্ট্রের সামনে চলে আসে। জি বলেন। আমি নিজে একজন অ্যাডভোকেটও, সেই কারণেই বলছি। আপনি লক্ষ্য করে দেখেন, অ্যাডভোকেট হিসেবে এই নাফিসা বা প্রদীপ তার পক্ষে অ্যাডভোকেট কেন জয়েন করেছেন, এটা নিয়ে অনেক লেখালেখি হয়। শিশির মনির, জি। জয়েন করার কারণ তার পক্ষে কেন, পক্ষ নিয়ে কেন উকিল যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তারপরেও তো রেজাল্ট আসতেছে এবং আসতেছে, কার্যকরী হচ্ছে না কেন, কেন দেরি হচ্ছে? তারপরেও আপনি দেখেন, এই যে কথাগুলো বলার পক্ষে একটা উকিল দিবেন, মাননীয় জাস্টিস যারা আছেন তারা কিন্তু উকিল ছাড়া অন্যদের সাথে কথা বলেন না। এবং তাকে উনাদের সাথে কথা বলতে, আলোচনা করতে গেলে তার যে অপর পার্টি, সেই পার্টি অন্য একজন থাকতে হবে, হি ইজ এ ভেরি গুড লয়ার থাকতে হবে। এবং সরকারিভাবে উনার পক্ষে, ওই যে অপরাধীর পক্ষে কিন্তু আইনজীবী নিয়োগ করে দেন। আমার প্রশ্ন হলো, যেই সব অলরেডি রেজাল্ট হয়ে গেছে, জাজমেন্ট হয়ে গেছে, রায় হয়ে গেছে, এইগুলি এত দেরি কেন? যেসব অপরাধগুলি বলে ক্রিস্টাল ক্লিয়ার, এবং সেইগুলো কেন এত দেরি হচ্ছে? এটা কয়েকটা করা হলে কেন এখনো রাজপথে সিনহা হত্যা মামলা আমাদের ঘুরতে হয়? ডিনাই এত মানে এই যে ব্রিটিশ যে ব্যবস্থা রেখে গেছে, আমরা সেই ব্যবস্থা দিয়ে আমাদের চলতে হবে। আমরা আমাদের মতো বাস্তবতায় আইনের সংশোধন কেন করাই না? আইনের মধ্যে ফাঁক রাখি, ত্রুটি রাখি, বিচ্যুতি রাখি কেন? আমরা আমাদেরকে আত্মশুদ্ধি জায়গায় নিতে পারছি না নেশনটাকে। এটাকে রাষ্ট্রীয় পলিটিক্যাল একটা, ম্যানেজমেন্টের হ্যাঁ, প্রবলেম। জি। একটা কথা পলিটিক্যাল দেখেন, ম্যানেজমেন্ট। ব্রিটিশ কি আমাদেরকে রেখে বলে গেছে তোমরা দীর্ঘসূত্রিতা করবা? এটা বলে গেছে? আমরা ব্রিটিশদের না, আইনে, ব্রিটিশ যে আইনটা না থাকতো, ওই আইনও তো আমাদের হতো না। আইন তো একটা হয়েছে, কিন্তু আইনের ক্ষেত্রে জাজমেন্ট তো হয়েছে, জাজমেন্ট হওয়ার পরে এটা এক্সিকিউট করার দায়িত্বটা তো ইয়ার, যখন হয় যে দায়িত্বটা তো আছে, এক্সিকিউট কেন হয় না? এটার জন্য কি ব্রিটিশ আইনের আপনি ই করবেন? হ্যাঁ, রিভিউ হবে, রিভিউ হবে, প্রেসিডেন্টের মার্সি পিটিশন হবে। এগুলি কি হয়েছে? এইগুলি হয়েছে? মার্সি পিটিশন হওয়ার পরে তো এটার একটা এন্ড আছে, এন্ড হওয়ার পরে তো এটা এক্সিকিউট হবে। কিন্তু যদি আমরা এক শব্দ ইউজ করি, একটা জার্গন ইউজ করি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এইসব শব্দগুলি আইনের মধ্যে থাকা আইনের জন্য ক্ষতিকর। আইনের মধ্যে থাকা আইনের জন্য কথা, যেমন আমরা বাংলা ভাষা ইফ, যদি, পারি, এসব যেমন ক্ষতিকর, তাহলে এইসব মানে যে ফ্রেজগুলো আছে, এটা আইনের জন্য খুবই ক্ষতিকর। আমরা সবাই বলি এখানে কিন্তু মানি না। আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা চলে গেছে, এরা পার্লামেন্ট আছে। যদি আপনার যদি না ধরেন সময় বাস্তবতা দাবি করে আইনের নতুন আইন নতুন আইন বা বিধি প্রণয়ন করা, সমাজের বাস্তবতায় মানুষের আকাঙ্ক্ষায় নতুন আইন এবং বিধি প্রণয়ন করা, সেক্ষেত্রে পার্লামেন্টে তো এই বাস্তবতাকে সামনে এনে আইনের সংশোধন করা, সংস্কার করা, সংশোধন করা, পরিবর্তন করা, নতুন আইন বিধি প্রণয়নের দিকে তো যেতে পারে। হ্যাঁ, একটা কথা আপনি এটা বলছেন যে আমরা যদি অনেকদিন পরে একটা নির্বাচিত সরকার পেয়েছি, হুম। সেই সরকার যদি এটা না করে থাকেন, এখন যদি ওইটা অন্য সরকারের মতো এরকমই ডিলের অবস্থান দেখায়, তাহলে তো পার্থক্য কিছু হলো না। উই ওয়ান্ট, ইফ ইউ ডু নট মুভ ফ্রম ইউর পজিশন, ইউ ক্যান নেভার চেঞ্জ। You have to change your position, then you can change. The point where you have already did a mistake, you can never rectify it unless you change the position. যেমন পানির ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে আমাদের সূত্র আইন নিয়ে আইনমন্ত্রী সাথী ভাই, 10টা সেকেন্ড। হ্যাঁ, গেছেন যে আমি বলছি 10, হ্যাঁ, শিশুদের উপর ধর্ষণ, তাকে
কর্মকাণ্ডকে রোধ করবার জন্য জরুরি আইন পরিবর্তনের দিকে যাচ্ছেন এবং নতুন আইন আনবেন একটা বাসায় নাফিসা, মানে ইয়ার ক্ষেত্রে একটা বাসায় একটা ছোট্ট বাবু, তাকে নিয়ে আমি ওই কথাগুলো বলতে চাচ্ছি না, আমার কষ্ট হয়। সেইটা তো জলের মতো ক্লিয়ার। এটা সময় নিবে কেন? কেন? হোয়াই উই আর ওয়েটিং ফর পুলিশ রিপোর্ট? হুম এটা তো ক্লিয়ার। তার বাসায় আর কেউ ছিল? যদি অন্য কেউ মেরে থাকে তুমি বলো কে মেরেছে। এটা তো ক্লিয়ার। এটার জন্য তো আপনার ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। এটার প্রতি ইনভেস্টিগেশন প্রয়োজন নাই। আমি এই এই ইয়ার ব্যাপারে আর কিছু না বলতে আর বলার প্রয়োজন রয়েছে না। আমি শুধু একটা সূত্রের কথা বলবো। আমি একটা হ্যাঁ, জানাচ্ছি আমরা পরিবর্তনের প্রয়োজন আমাদের আছে, মানসিকতার জি পরিবর্তন হচ্ছে আমরা সরকারকে আরো বেশি এগিয়ে আসতে হবে। আমি পানির ব্যাপারে আর একটা জিনিস আমি জি বলে এই 10 সেকেন্ডে, যে আমাদের পূর্ববর্তী, বলে হ্যাঁ শেষ করি। পূর্ববর্তী জি, যেসব মানে সূত্র বা যেসব উদ্দেশ্য, হুম, যেসব পরিকল্পনা নিয়ে আমরা এগেছি গত 55 বছর ধরে, আমরা কিন্তু আমাদের বন্যার কোনো উন্নতি হয়নি, বন্যা রয়ে গেছে। আমাদের হুম, খরার কোনো উন্নতি হয় নাই, খরা বরঞ্চ বেড়ে গেছে। আমাদের জি পানির আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ডিপ্রেশন দিন দিন বাড়ছে, বই কমছে না। আমরা একই সূত্র, হুম, একই পরিকল্পনা, একই মানসিকতা নিয়ে যদি সামনে এগোই, ডু ইউ থিঙ্ক দ্যাট আরো 100 বছর পরে আমাদের কোনো উন্নতি হবে? আমাদের ওইখান থেকে বেরিয়ে এসে ব্যারেজ করো, পানি সংরক্ষণ করো, আমার বাংলাদেশ বেঁচে যাবে। আমি আশা করছি যে জি আমরা ব্যারেজ একটা না, ফ্রিকোয়েন্টলি ব্যারেজ করার যে প্রয়োজনীয়তা আমাদের সরকার বুঝেছেন। খাল খননের মাধ্যমে তিনি কানেক্টিভিটি বাড়িয়েছে। আমার এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা আছে, যেটা আমার নিজের একটা সূত্র আছে, ওই যে যেটা আমি আপনাকে স্টেডিয়ামের কথা বলেছি। এটাকে বলা হয় ইনফিনিটি লিকুইড কানেক্টিভিটি নেটওয়ার্ক। ইনফিনিটি জি লিকুইড কানেক্টিভিটি নেটওয়ার্ক, যেটা খাল খননের মাধ্যমে সারা বাংলাদেশের নেটওয়ার্কটাকে একটা সমন্বিত, একটা পর্যায়ে, একটা প্রজেক্টে নিয়ে আসা যাবে। কুমিল্লায় বন্যা হলে এটা চাষি ট্রান্সফার ভাই, হয়ে যাবে সাথে সাথে পানি আমার মনে হয় আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এক আচ্ছা মিনিট ঠিক আছে, আছে, এক থ্যাংক মিনিটে ইউ শেষ। ভেরি মাচ। আমি অনেক কথা বলতে পারলাম। আমাকে সাচি ভাই, আপনি আমাকে অনেক সময় দিয়েছেন। অনেক খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে, কিছু কথা আজকে আমি বলতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, যারা আপনি জি শুনেছেন সুন্দর তাদের জন্য বলেছেন, থ্যাংক খুব ইউ। সুন্দর লাগছে। খুব ভালোভাবে আপনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, আমি কিন্তু জানতাম না আজকে যে আমাকে দিতে হবে, জাস্ট আমাকে ইমপ্রম্পটু। জি আমরা সাথী ভাই আচ্ছা, মোহাম্মদ আপনি আব্দুল আমার হালিম টেলিফোন দেন নাই। আলিম সাহেব, আপনি তো পাবনার মানুষ, সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ হইলে কি আপনি আপনাদের এই আপনি অঞ্চলে সমাপ্ত করেন, টাইম নাই, সমাপ্ত করেন, কনক্লুশনটা নেন। হাফ হাফ মিনিট আছে। জি আচ্ছা, আমি একটা গান শুনতাম নজরুলের, ও পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যারে, সেই পদ্মার ঢেউয়ের সেই নজরুলের গানের সেই সুরের সেই প্রভাব